স্বদেশের পথে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুনের মরদেহ কাল সকালে ঢাকায় পৌঁছবে। শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধার প্রস্তুতি, দাফনের স্থান নির্ধারণ হয়নি এখনো। সন্ত্রাস দমনে সরকারের সুনা নস্যাৎ করতে গার্মেন্টস কর্মী আমিনুল হত্যার দায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপানোর চেষ্টা চলছে অভিযোগ প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু নির্মাণে 4 বিকল্প নিয়ে এগুচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। লাভালিনের স্থানীয় 3টি এজেন্টের শীর্ষ কর্মকর্তাদের দুদকে জিজ্ঞাসাবাদ এবং বিপুল ভোটে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন প্রণব মুখার্জি। শপথ 25 জুলাই। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ সংবাদে। বলছিলাম গ্রামীণফোন সংবাদ শিরোনাম। আমি তানজিনা নুরি সিদ্দিকী, আর ইশারা ভাষা আছেন সোনিয়া সেরেন প্রিয়া। চলুন যাই পুরো সংবাদে। প্রিয় স্বদেশের পথে রয়েছেন হুমায়ুন আহমেদ। আগামীকাল সোমবার সকালে প্রিয় লেখকের মরদেহ নিয়ে ঢাকা পৌঁছবেন নিকট স্বজনেরা। বিমানবন্দর থেকে সরাসরি তার মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন তাঁদের প্রিয় কথাশিল্পীকে। এদিকে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হুমায়ুন আহমেদের ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল। জানিয়েছেন তাঁকে কোথায় কবর দেওয়া হবে সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। মারণব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে উড়াল দিয়েছিলেন বিদেশে। সেই অসুস্থতার মধ্যেও একবার ছুটে এসেছিলেন স্বদেশে। মাটির টানে সুস্থ হয়েই ফিরবেন এমন আশাতে ফিরতি উড়ানেই চিকিৎসকদের কাছেই আবার নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু সে আর হলো কই। শেষ উড়ালে তাই প্রাণহীন হুমায়ুন আহমেদ। আর তার অপেক্ষায় বাংলাদেশ। কখন আসবেন প্রিয় লেখক, কখন আসবেন প্রিয় লেখক, প্রহর গুনছেন সবাই। হুমায়ুন আহমেদের নিথর দেহ নিয়ে রোববার নিউ ইয়র্ক থেকে রওনা দিয়েছেন তার স্বজনরা। জন এফ কেনেডি বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন তাদেরকে বিদায় জানান। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাবে সোমবার সকাল 8টা 40 মিনিটে। হুমায়ুন আহমেদের মরদেহের সঙ্গে আসছেন তার স্ত্রী মেহের আক্তার শাওন, 2 ছেলে এরশাদ, উনিনি, শাশুড়ি সংসদ সদস্য নুরা আলী এবং অন্নপ্রকাশের মাজহারুল ইসলাম। অবশ্য এরই মধ্যে ঢাকা পৌঁছে গেছেন লেখকের ভাই অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। সোমবার লেখকের মরদেহ ঢাকা পৌঁছালে সরাসরি নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে চলছে সর্বসাধারণের জন্য শেষ শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি। সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা সে জায়গা পরিদর্শন করেন। তারা সরাসরি পূব দিকে যে সোপান রয়েছে শহীদ মিনারের সায়েন্স সেনেট বিল্ডিং এর উল্টো দিকে, সেখানে উঠবেন। হুমায়ুন আহমেদকে আমরা এখানে যে বৃক্ষগুলি রয়েছে সেই গাছগুলো কিছু এখানেই রাখবো। তার মরদেহটা সেখানে ফুল দিয়ে তারা জগন্নাথ হলের দিকে এবং শিববাড়ির দিকে বেরিয়ে চলে যাবে। জগন্নাথ হল ক্রসিং, শিববাড়ি ক্রসিং, তারপরে এদিকে হচ্ছে দোয়েল চত্বর ক্রসিং এবং ঢাকা মেডিকেলের যে আউটডোর গেট যে আছে, আউটডোর গেটের দক্ষিণ পাশে এই 4টা জায়গাতে আমরা লোহার ব্যারিকেড দিয়ে আমরা এই এলাকাটাকে কর্ডন করবো এবং এখানে কোনো গাড়ি আসতে দেবো না। এদিকে ঢাকা পৌঁছেই জাফর ইকবাল যান তাদের ছোট ভাই আহসান হাবিবের পল্লবীর বাসায়। কথা বলেন মায়ের সঙ্গে। প্রায় 2 ঘন্টা আলোচনার পর তিনি জানান সোমবারই হুমায়ুনের দাফন শেষ করতে পরিবার প্রস্তুত রয়েছে, তবে কোথায় কবর হবে সে সিদ্ধান্ত হয়নি। নোয়াজপল্লির বাইরে যেমন আমাদের এই বুদ্ধিজীবী যে কবরস্থান একটা আছে, বনানী কবরস্থান একটা আছে, সেটা আলোচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো কবরস্থান আছে কিনা আমি ঠিক জানি না আসলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান হলে হয়তো তাদের সিন্ডিকেটের সিদ্ধান্ত নিতে হবে, সেই সময়টা হয়তো পাওয়া যাবে না। কাজে আপাতত দুটোর ভিতরেই বলতে পারেন যে হয় বনানী গোরস্থান কিংবা বুদ্ধিজীবী গোরস্থান। স্ত্রী এখন প্লেনে আছে আসলে, সেই জন্য আমরা একটু অপেক্ষা করছি সিদ্ধান্তটা আপনার তার সঙ্গে কথা বলে তারপরে আমরা সেটা সবাইকে জানানোর জন্য। কাজে আমাদেরকে একটু সময় দিতে হবে। তার শেষ ইচ্ছাটা আমার কাছে একটা রেকর্ডিং আমাকে একদিন পাঠিয়েছে, যেখানে আমি শুনেছি সে বলেছে যে সে নুহাসপল্লিটাকে সেটা কবরস্থান বানাতে চায় না। সকালে হুমায়ুন আহমেদের পরিবারকে সমবেদনা জানাতে বাসায় যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির পর জাতীয় ঈদগাহে হবে হুমায়ুন আহমেদের জানাজা। বিপুল জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে শৃঙ্খলা বজায় রেখে শ্রদ্ধা প্রদর্শনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। হুমায়ুন আহমেদের অন্তিম সময়টুকুতে সর্বক্ষণ পাশে ছিলেন ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক। বলেছেন, দ্বিতীয় অস্ত্রোপচারের ধকল আর সইতে পারেননি হুমায়ুন আহমেদ। কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস কাজ করছিল না ঠিকভাবে। চিকিৎসা দেওয়া হচ্ছিল ঘুম পাড়িয়ে। 3 দিন ছিলেন কোমায়, আর ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে যান তিনি। দেশ টিভির কাছে নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের শেষ মুহূর্তের কথা তুলে ধরেছেন জাফর ইকবাল ও ইয়াসমিন হক। জানাচ্ছেন জয় যাদব। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসার জন্য গত বছর 14 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। নিউ ইয়র্কে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে 12টি কেমোথেরাপি ও 2 বার অস্ত্রোপচার করা হয়েছে তার। শেষের দিকে ঘুম পাড়িয়েই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর 3 দিন বাঁচিয়ে রাখা হয় কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। শেষ নিঃশ্বাস নেওয়ার সময় ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল স্ত্রীসহ পাশে ছিলেন। দ্বিতীয় সার্জারির পরে তাকে এই সংক্রমণটা তার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। সেটাকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নাই, এবং সেই জন্য এবং তার শরীরে কিন্তু কোনো ক্যান্সারের চিহ্ন ছিল না। সে কিন্তু ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেছে, কিন্তু এই অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতার কারণে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক স্মরণ করলেন মৃত্যুপূর্ব মুহূর্তের কথা। আমরা সবাই ছিলাম, আমরা ওনার হাত পা ধরেছিলাম, আর মানে একদম আরো ওনাকে এত পিসফুল লাগছিল যে আমার লাগছিল যে এরকম ভাবে যাওয়াটা তো মানে আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। কোনো কষ্ট তার ডাক্তার বারবার আমাদের এসে বলছিলেন যে হি ইজ ভেরি কমফোর্টেবল, হি ইজ ইন নো পেইন, হি ইজ নট ফিলিং এনিথিং, আর একদম ঘুমের ভিতরেই চলে গেছেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এদিকে হুমায়ুন আহমেদের দাফন কোথায় হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও লেখকের স্বপ্নের নুহাসপল্লী এখন পুরোপুরি প্রস্তুত। দাফনের ব্যবস্থা রাখা হয়েছে সেখানকার লিচুতলায়। শোকে পাথর হয়ে থাকা নুহাসপল্লীর কর্মচারীরা মেনে নিতে পারছেন না তাদের প্রিয় মানুষটি আর নেই। গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে নুহাসপল্লী ঘুরে এসে জানাচ্ছেন আখলাকুস সাফা। পল্লী এই গৃহবধূর সঙ্গে কথার জাদুকর হুমায়ুন আহমেদের কখনো দেখা হয়নি, নেই কোনো আত্মীয়তা। তবু কিসের এই কান্না? উনি যে এইভাবে চলে যাবেন জীবনে কল্পনাও করতে পারি নাই। কিছুদিন আগে আসছিল, এমন আর কি খারাপ লাগে যে ওই সময় আসলাম না কেন। আসলে হয়তো ওনার সাথে কথা বলতে পারতাম, দেখতে পারতাম। খুবই প্রিয় একজন ব্যক্তি আমার কাছে, প্লাস আমার ওয়াইফ, উনি 2-3 দিন যাবৎ খুবই কান্নাকাটি করতেছে যে নুহাস আসবে, ওখানে যাবে। তারপর টিভিতে দেখাইছে যে কোন জায়গায় কবরটা দেওয়া হবে, দেখাইছে। এগুলো দেখার জন্য মানে সে আকুল হয়ে আসছে। এই গৃহবধূ অনেকেরই একজন। শোক সব জায়গায়। এখনো স্তব্ধ হুমায়ুনের প্রিয় জায়গা নুহাসপল্লীর কর্মীরা। পরিবার যে সিদ্ধান্তই নিক না কেন বসে নেই তারা, তৈরি হচ্ছেন প্রিয় মানুষটিকে চিরনিদ্রায় শায়িত করার জন্য। দাফন হবে, অনেকে আসবে রাস্তায় বেরোবেন, কারণ এটা তো চন্দ্রগঞ্জে আমরা সবসময় মাগঞ্জে এটা করা হয় যে রাস্তা চন্দ্রগঞ্জে বছরের সবসময় একটু এটা মানে খারাপ হলে পারে আমাদের এই সামনের অল্প জায়গা, যদিও এটা জায়গাটুকু আমরা সবাইরে বলছে, সবাই মোটামুটি জানে যে সিঙ্গাপুরে ক্যান্সার ধরা পড়েছে, সাথে বাইরে চিকিৎসার জন্য যাবে। সবার কাছে দোয়া চেয়েছে এবং অনেক মসজিদে আমরা মিষ্টিও খাওয়াইছি স্যারের জন্য, এবং সবার কাছে দোয়াও চেয়েছি আমরা। নুহাসপল্লী এখন শুনশান, নীরব। যে জায়গাটি হুমায়ুন আহমেদ সবসময় প্রাণবন্ত করে রাখতেন, যারা তাকে ঘিরে থাকতেন, তারা এখন প্রিয় হুমায়ুনের নিথর দেহের অপেক্ষায়। এখানে জোহরের সময় আমরা মনে করছি প্রচুর লোক আসবে, সমাগম হবে জানাজায় অংশগ্রহণ করতে এবং তাদের প্রিয় মানুষটিকে এক মুঠো মাটি কবরে দিতে। কবরে বৃষ্টি পানিতে কবরে না পড়ে কবরটা ভরে না যায়, অথবা কফিনটা যখন কবরে নামাবে তখন যাতে বৃষ্টিতে কবরটা নষ্ট না হয়ে যায়, তার জন্য ঠিক কবর উপরে একটা পরিমাপ মতো একটা কালো সামিয়ানা, উপরে ত্রিপাল, যাতে পানি না পড়ে। নুহাসপল্লীর সবুজ গালিচার পাশে 3টি পুরনো লিচু গাছ, যেখানে
হুমায়ুন সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। সেখানেই তাকে কবর দেওয়ার কথা অনেককেই বলেছিলেন তিনি। একটা গান করে শ্রাবণ মেঘের দিনে যে সোনার চান পাখি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি, এই গানটা তখন করে আমার চোখ দিয়ে হরে পানি করে জায়গা, আমি আর কিছু বলতে পারবো না। আখলাকুস সাফা, দেশ টিভি, গাজীপুর। নন্দিত কথা সাহিত্যিকের মৃত্যুতে পাঠক মহল সহ প্রকাশকদের মধ্যে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। যে হুমায়ুন আহমেদের লেখা প্রকাশ করা নিয়ে প্রকাশকদের মধ্যে চলত প্রতিযোগিতা, তা হয়তো আর থাকবে না। তবে শূন্যতা পূরণ হবে না কখনো। তবে হুমায়ুন থাকবেন বাংলা সাহিত্যের পরম্পরায়। 1972 থেকে 2012 হুমায়ুন আহমেদের লেখালেখি 40 বছর। বই বেরিয়েছে 200-রও বেশি। এই কয়েক দশক ধরে তিনি পাঠককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, কখনো কখনো বা সহজ সরলতায় ফেলে দিয়েছেন কঠিনতর দ্বন্দ্বে। তিনি পারতেন বলেই তার হাত ধরে দাঁড়িয়ে যায় দেশের প্রকাশনা শিল্প। দেশের বাজার যখন ভারতীয় উপন্যাস আর রাশিয়ার অনুবাদ গ্রন্থে সয়লাভ, তখন তিনি অবতীর্ণ হন উদ্ধারকারীর ভূমিকায়। শুরুর দিকে তার বই খুব বেশি বিক্রি হতো না, কিন্তু দেশীয় বইয়ে পাঠকের চোখ গুঁজতে বাধ্য করেন মূলত তিনি। বিকশিত হতে থাকে দেশের প্রকাশনা সংস্থাগুলো। 21-এর বইমেলায় রেকর্ড সংখ্যক বই বিক্রি হয় তারই। প্রতি বই মেলায় কোটি কোটি টাকার যে বই বিক্রি হয়, অর্ধেকই তার। যারা স্যারের বই প্রকাশ করি, তাদের তো একটা বাড়তি সুযোগ ছিল, কারণ স্যারের একটা বই দিয়ে একটা প্রকাশনা চলে যেত। স্যারের বইয়ের চাহিদা এত বেশি। স্যারের বইয়ের যে পাঠক, এটা একটা ব্যতিক্রমী। স্যারের পাঠকই আলাদা। এই পাঠকগুলো মেলায় আসে শুধু স্যারের জন্য। শুধু মেলা তো না, মেলার বাইরে সারা বাংলাদেশে, এমনকি স্যারের বই তো এখন 5টা ভাষায় অনুবাদ হয়েছে। কিন্তু তার নতুন বই আসবে না আর। প্রকাশকরা জানালেন, হুমায়ুন আহমেদের মৃত্যু এ শিল্পের জন্য এক বিরাট শূন্যতা। সামগ্রিকভাবে হুমায়ুন আহমেদের বই কিন্তু বাংলা প্রকাশনাটাকে, বাংলাদেশের প্রকাশনা ব্যবসাটাকে, ফেব্রুয়ারি বইমেলাটাকে সমৃদ্ধ করেছে। একটা জমজমাট বইমেলার তৈরি করেছে, একটা শক্ত ভিতের উপর বাংলাদেশের প্রকাশনাটাকে দাঁড় করিয়ে দিয়েছে। তো এরকম একজন গুণী শিল্পী, এরকম একজন আমাদের দরদি এবং উপকারী লেখক যখন থাকেন না, তখন তো প্রকাশনা শিল্পে অবশ্যই একটা শূন্যতার সৃষ্টি হয়। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে কি কমে যাবে পাঠকের সংখ্যা কিংবা প্রকাশকদের বই ছাপানোর প্রতিযোগিতা? পাঠক তো কমবে। নতুন বইয়ের প্রত্যাশা থাকলে, যে নতুন বইটা না পেলে কিছু তো পাঠক কমে, কিন্তু তারপরেও স্যারের প্রতি আলাদা একটা টান যেহেতু আছে, আমরা মনে করছি স্যারের পুরনো বইগুলো ভালো মাত্রায় চলবে। উনি যতটুকু রেখে গেছে সেই স্মৃতি আমাদের থাকবে। এই দেশের জনগণ তার বই পড়বে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বই যেরকম পড়ছে, হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আহমেদ নাই তাতে কি, হুমায়ুন আহমেদের বই আমাদেরকে, হুমায়ুন আহমেদকে বাঁচিয়ে রাখবে। তারা বলছেন, হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার বইয়ের চাহিদা বাড়বেই। কিন্তু এরকম জাদুকরী লিখনী দিয়ে পাঠককে মন্ত্রমুগ্ধ করবার মতো কথা কারিগর কি বাংলা সাহিত্য পাবে না আর? পাবে হয়তো না। এখন কেবল তবে অপেক্ষা। আহমেদ তোফায়েল, দেশ টিভি, ঢাকা। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সাংস্কৃতিক জোট বা এ ধরনের কোন সংগঠনের পক্ষ থেকে হুমায়ুন আহমেদকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, হুমায়ুন আহমেদ কোন সংগঠনের নয়, দেশের সম্পদ। তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে হয় সরকারিভাবে নয়তো পারিবারিক তত্ত্বাবধানে হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান। সরকারের তত্ত্বাবধানে হোক, তার পরিবারের তত্ত্বাবধানে হোক, কিন্তু দলীয় কোনো সাংস্কৃতিক জোটের মাধ্যমে হলে আমরা ব্যথা পাবো। তা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো তার পরিবারের কাছে, যেন হুমায়ুন আহমেদ সবাই আওয়ামী লীগের না, বিএনপির না, বাংলাদেশের 15.5 কোটি মানুষের হুমায়ুন আহমেদ হিসাবে তাকে আমরা শেষবারের মতো কবরস্থ করতে চাই। দর্শক, এবারে চোখ রাখছে সংবাদের অন্যান্য প্রসঙ্গে।
সন্ত্রাস দমনে সরকারের সুনাম নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্মেন্টস কর্মী আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। আমিনুল ইসলাম শ্রমিক নেতা নাকি এনজিও নেতা তা নিশ্চিত হয়ে তাঁর বিষয়ে অতি আগ্রহী মার্কিন ও ইউরোপীয় সংস্থাগুলোকে অবহিত করতে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত শ্রমিক লীগের নতুন কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে গণভবনে তাদেরকে স্বাগত জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের সুবিধা অসুবিধাগুলো বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়াতে শ্রমিক নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। তবে পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র ও পোশাক কর্মী আমিনুলকে নিয়ে মার্কিনীদের অতি আগ্রহের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে অনুসন্ধান করে শ্রমিক সংগঠনগুলোকে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের পুলিশই খুঁজে বের করলো, তারাই কাপড় দাপড়ের ব্যবস্থা করলো, তারাই সব করলো, অথচ এখন সে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপরে নানা দোষ চাপানো কথা বলার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। কাজে এখানে সঠিকভাবে সঠিক তথ্যটা যে আসলে শ্রমিক নেতা কিনা আমরা এই সমস্ত তথ্যটা আপনারা বের করে সবাইকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এদেরকে আপনার অন্যান্য দেশগুলিকে জানাই দেওয়া। সরকারের সুনাম নস্যাতে ষড়যন্ত্রের আশঙ্কা করে প্রধানমন্ত্রী বলেন, পোশাক খাত সমৃদ্ধ এলাকাগুলোতে শ্রমিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় শ্রম সংগঠনগুলোকে বিশেষায়িত শ্রমিক দল গঠন করতে হবে। বাংলাদেশের সেই জঙ্গিবাদের দুর্নাম, সন্ত্রাসের দুর্নাম সবগুলো গুছিয়ে দিয়ে আমরা কিন্তু একটা বাংলাদেশের সুনাম নিয়ে আসছি। এটা যেন কেউ নস্যাৎ করতে না পারে। আমাদের প্রত্যেকটা সেক্টর আমাদের আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদেরকে কোন সেক্টর দেখবে শিল্প কারখানা ও শ্রমিকদের কল্যাণে সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা। রিয়াজুল কাদের সবুজ, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে সরকার 4টি বিকল্প পথে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এগুলো হলো বিশ্বব্যাংকের ঋণ চুক্তি পুনর্বহাল, দাতা সংস্থার অর্থায়ন, পিপিপির আওতায় প্রকল্প বাস্তবায়ন আর সর্বশেষ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন। তিনি জানান, প্রথম 3টি সুযোগ কাজে না লাগলে নিজস্ব অর্থায়নেই এই বছরই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত 30 জুন বিশ্বব্যাংক অর্থায়নের চুক্তি বাতিল করে দেওয়ার পরই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দেয় সরকার। আবার বিকল্প অর্থায়নের সন্ধানও অব্যাহত রাখে। বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার নানা তৎপরতাও চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারের সবশেষ অবস্থান কি অর্থমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, পদ্মা সেতু তৈরিতে সরকারের সামনে এখন 4টি পথ খোলা আছে। First option, of course, is to restore, reinstitute the present one. তাতে হয় কি, you can immediately begin work. এবং difference with the World Bank has been only one point. Second option হলো, if the World Bank does not come back, then the other financiers we have requested them. Third option হচ্ছে demolition of a PPP. এ পথে অর্থের সংস্থান না হলে সরকার নিজস্ব অর্থায়নে এ অর্থ বছরে সেতু তৈরির কাজ শুরু করবে। আরো বলেন, অর্থ ছাড়ের বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জাইকার প্রেসিডেন্টকে আলোচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। Budget of 2 lakhs, which will be in the next 3 years, go to 3 lakhs. Definitely 3 lakhs যাবে in the next 2 years. তো এটাতে this 26,000 is really not that much. Of course, এর মানে হলো এখন যেরকম রমরমা আছে এলজিডি, এগ্রিকালচার, so on and so forth, এই রমরমাটা একটু কমতে হবে। বিশ্বব্যাংক সহ অন্য দাতাদের রাজি করানোর বিষয়ে সরকার কতটুকু আশাবাদী জানতে চাইলে মন্ত্রী বলেন, দাতাদের আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম এটাকে বাড়ানো। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় 3 এজেন্টের শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকল্প প্রাইভেট লিমিটেড, বেটস কনসাল্টিং ও বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড নামে 3টি প্রতিষ্ঠানের প্রধানকে প্রায় 4 ঘণ্টা সময় জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা।
পরামর্শক নিয়োগে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তারা কিছুই জানেন না বলে প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানিয়েছেন। মূলত এসএনসি লাভালিনের সাব এজেন্ট হিসেবেই বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে এই তিনটি প্রতিষ্ঠান। এর আগে এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ওদের প্রপোজালে তারা কিছু সিনিয়র প্রফেশনাল চেয়েছে, আমরা আমাদের সিভিগুলো পাঠিয়ে দিয়েছি। দে মেড দ্য সিলেকশন। আমরা আমাদের প্রাইসটা বলেছি এক্স্যাক্টলি দ্য সেম প্রাইস দুটো প্রপোজালে, সেটাই তারা এগ্রি করেছে। আমরা ওদের প্রপোজালটা আসলে এখনো দেখিনি। এসএনসি লাভালিনকে যে প্রক্রিয়ায় কাজ দেওয়া হয়েছে বা যারা কাজ দেওয়ার পিছনে যে কমিটি কাজ করেছে, আমি মনে করি ওনাদের কাজ দেওয়ার যে প্রক্রিয়া বোধহয় সঠিকই ছিল। আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। তবে বিদ্যুতের উৎপাদন বাড়ানো গেলে গ্রাহকের সেবার মান উন্নত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। অনেক গ্রাহকের বিদ্যুতের বিল বেশি আসার অভিযোগ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারিগরি কারণেই এমন পরিবর্তন হয়েছিল, তবে এই অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান তিনি। গ্যাস উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ করে তৌফিক ইলাহি চৌধুরী বলেন, সংকট দূর করার জন্য স্বল্পমেয়াদী কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আমরা তো চাই যত না কম বাড়িয়ে গ্রাহককে সেবা দেওয়ার জন্য, দাম বাড়ানোটা তো আমাদের উদ্দেশ্য না। আমরা তো সরকার তো কোনো লাভও করতে চাই না। সুতরাং আমাদের উদ্দেশ্য থাকবে যত কম বাড়িয়ে সেবার মান উন্নত করা। যে গ্যাস ভিত্তিক আছে সেগুলোকে এখন যেহেতু আমাদের কিছু ফ্লেক্সিবিলিটি আছে, এখন গ্যাস ভিত্তিক যেগুলো আছে সেগুলো এফিসিয়েন্সি বাড়ানো, কম্বাইন্ড সাইকেলে নিয়ে যাওয়া, কিছু রিপাওয়ারিং করা, আর সাথে সাথে লং টার্মের যে প্রজেক্টগুলো হাতে নিচ্ছে সেগুলো বাস্তবায়ন করা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখার্জি। ভোট গণনা এখনো শেষ না হলেও এরই মধ্যে প্রয়োজনীয় 51% বেশি ভোট নিশ্চিত হয়েছে তার। গণনা শেষ হলেই আনুষ্ঠানিকভাবে তাকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী পিএ সাংমা। অভিনন্দন জানিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিও। কলকাতা থেকে দিল্লি সর্বত্র আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন প্রণব সমর্থকরা। বুধবার শপথ নিয়ে ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে নয়াদিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে উঠবেন প্রণব মুখার্জি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষিয়ান রাজনীতিক প্রণব মুখার্জি। 19 জুলাই অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষ হবার আগেই প্রয়োজনীয় 51% ভোট পেয়ে বিজয় নিশ্চিত হয়ে যায় প্রণব মুখার্জির। এ খবরে উল্লাসে মেতে ওঠে তার ভক্ত সমর্থকরা। কলকাতা থেকে দিল্লি সর্বত্র প্রণব সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। ভোট গণনা শেষ হলেই ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রার্থী প্রণব মুখার্জিকে। প্রতিদ্বন্দ্বী পিএ সাংমার বিরুদ্ধে বড় ব্যবধানেই জিতছেন তিনি। এরই মধ্যে প্রধান বিরোধী দল বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত করায় সবাইকে কৃতজ্ঞতা জানালেন প্রণব। 1935 সালের 11 ডিসেম্বর বীরভূমের কীর্ণাহারের প্রত্যন্ত গ্রাম মিরাটিতে জন্ম প্রতিভাবান এই রাজনীতিকের। ছোটবেলায় নাম ছিল পল্টু। বাবা কিঙ্কর মুখোপাধ্যায়ের কাছেই রাজনীতিতে হাতেখড়ি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং আইন নিয়ে। শিক্ষাজীবন শেষে কিছুদিন শিক্ষকতা, সাংবাদিকতা, এরপর আইন পেশায় নিয়োজিত থাকলেও শেষ পর্যন্ত থিত হন রাজনীতিতেই। পশ্চিমবঙ্গে রাজনীতি শুরু হলেও 1969 সালে সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন রাজ্যসভার সদস্য হিসেবে। 1973 সালে জরুরি অবস্থায় কেন্দ্রীয় শিল্পায়ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম মন্ত্রী হওয়া। এরপর ইন্দিরা গান্ধীর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ইন্দিরা গান্ধীর পরে ভারতে কংগ্রেসের সরকারের সব মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন কৃতিত্বের সঙ্গে। কংগ্রেসের ক্রাইসিস টিমের প্রধান হিসেবে দীর্ঘ 2.5 দশক ধরে অত্যন্ত সুকৌশলী ম্যানেজার হিসেবে পরিচিত 77 বছর বয়সী প্রবীণ রাজনীতিক মুখার্জি।
দিল্লির কংগ্রেস বলয়ে সোনিয়া গান্ধীর পর বলতে গেলে প্রণবই ছিলেন শেষ কথা। দেশের প্রতি অসামান্য অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক মেয়ে ও 2 ছেলের সংসার প্রণব মুখার্জির। তার ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক। 25 জুলাই বুধবার শপথের মধ্য দিয়ে বীরভূমের প্রত্যন্ত মিরাটি গ্রামের ছোট্ট পল্টু রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হিসেবে উঠবেন নয়াদিল্লির রাইজিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে। সাইদা জোহরা শাম্মী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষুদ্র ঋণ খাতের আর্থিক ঝুঁকি এড়াতে নিবন্ধিত প্রায় 2,60,000 আমানতকারীর জন্য 30 কোটি টাকার নিরাপত্তা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এর মাধ্যমে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেলে এই তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবে। ক্ষুদ্র ঋণ নিয়ে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদিত ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 568 হলেও দেশে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,000, আর গ্রাহকের পরিমাণ প্রায় 1.5 কোটি। এ খাতের আমানতকারীদের প্রায় 80 ভাগের আমানত 3,500 টাকা বা তার চেয়ে কম। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের স্বার্থ রক্ষায় নিরাপত্তা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এ তহবিলের আওতায় বাংলাদেশে কার্যরত সকল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এ তহবিলের সদস্য হবে। প্রাথমিকভাবে তহবিলের পরিমাণ হবে 30 কোটি টাকা। এর মধ্যে 5 কোটি টাকা দেবে সরকার, আর বাকি 25 কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে। আমানতকারীকে সর্বোচ্চ 3,500 টাকা নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ঋণ খাতে সঞ্চয় বাড়ার পাশাপাশি এ খাতে দরিদ্র সদস্যদের আমানতের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। একদিকে যেমন ক্ষুদ্র ঋণ খাতের দরিদ্র সদস্যদের আমানতের নিরাপত্তার বিধান করবে, তেমনি সামষ্টিকভাবে এমএফআই গুলোর জন্য একটি নিরাপত্তা বলয় সৃষ্টি করতে সহায়ক হবে বলে আমি মনে করি। তহবিলের বিষয়টি শিগগিরই কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। সেটা অতি সত্বর কার্যকরী হবে এবং এটা আমাদের যে মাইক্রো ক্রেডিটটা যারা সেভিংস দেন, এই 1.5 কোটি মানুষ বোধহয় কন্ট্রিবিউট করছে, না 1.5 কোটি, আই ডোন্ট নো, তাদের একটা স্বস্তির জায়গা পাবে যে হ্যাঁ আমার টাকাটা একটা ইনশিওর্ড মানি, সুতরাং কোনো সময় কোনোটা ব্যাংক্রাফট হয়ে গেলে আমরা বিপদে পড়ব না। ক্ষুদ্র ঋণের পরিমাণ ও ব্যাপকতা বাড়ায় এ ঋণের সংজ্ঞা পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। খুবই প্রশংসনীয়। মাহবুবুল আলম, দেশ টিভি, ঢাকা। এবার অর্থ, শিল্প, বাণিজ্য সংবাদ। ভারতীয় শিল্প উদ্যোক্তাদের বিশেষ ইপিজেডে বরাদ্দ দেবে সরকার। সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। পরে এক সংবাদ সম্মেলনে কৃষি, শিল্প, বিদ্যুৎ, জ্বালানি, আইটি সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল। অভ্যন্তরীণ বিশাল বাজার ও ভৌগোলিক অবস্থানের কারণে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। কিছুদিন আগেই দেশটির বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সাহারা গ্রুপ বাংলাদেশ সফরে আসে। এ সময় আবাসন, শিল্প, শিক্ষা সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ সফরে আসে ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। রোববার সফররত প্রতিনিধি দল শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এতে শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা। আমরা ভারতীয় বিনিয়োগকারীদেরকে আমরা একটা স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে একটা এরিয়া বিনিয়োগকারীদের জন্য রাখবো। এনার্জির প্রশ্নটা, ইনফ্রাস্ট্রাকচার প্রশ্নটা এনশিওর হতে চাবেন। আমরা ওনাদেরকে বলেছি যে এই বিষয়গুলোকে আমরা সুরা করতে বদ্ধপরিকর। পরে বিসিসিআই এর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখান ভারতীয় ব্যবসায়ীরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি, আইটি, শিক্ষা, স্বাস্থ্য সহ বেশ কিছু খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানান ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল। We also feel that the trade from Bangladesh to India should grow quite a lot. We have suggested when we have met our partners here, our business associates here, that India is a very large market. পররাষ্ট্রমন্ত্রী দীপমণির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশ বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের সব ধরনের সুবিধা দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহবুবুল আলম, দেশ টিভি, ঢাকা। সব বয়সের ক্রেতার চাহিদাকে মাথায় রেখে এবার ঈদবাজারে নিয়ে আসা হয়েছে অসংখ্য ডিজাইনের পোশাক।
অন্যদিকে ক্রেতারা বলছেন আগের ঈদের তুলনায় কাপড়ের মান খুব একটা পরিবর্তন না হলেও দামটা এবার খুব বেশি। রোজার দ্বিতীয় দিন ঈদবাজারে ভিড় থাকলেও বেচা কেনা নেই বলেই জানালেন বিক্রেতারা। দোকানিরা বলছেন সপ্তাহখানেকের মধ্যেই জমে উঠবে ঈদবাজার। আসছে ঈদে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন পোশাকের বিপুল সমারোহ ঘটেছে বলে জানালেন বিক্রেতারা। মহিলাদের জন্য এসেছে নানা ডিজাইনের থ্রি পিস। খুশি, রাওয়ান এবং সুহানা নামের এসব পোশাকে নেটের কাপড়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সামনে আরও ডিজাইন আসবে বলেও জানান তারা। ক্রেতা ও বিক্রেতা উভয়ই বলছেন আগের ঈদের তুলনায় দামটা একটু বেশি। নেটের উপরে আসে, কিছু লেজার জর্জেটের মধ্যে আসে, তারপর মিক্সের কিছু আসে। ডিজাইন সুন্দর কিন্তু দামটা অনেক বেশি। ছেলেদের পছন্দকে প্রাধান্য দিয়ে ডিজাইনাররা এবার ঈদে নিয়ে এসেছে নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি আর টি শার্ট। সুতি, তসর, মটকা আর অর্গেন্ডি কাপড়ে তৈরি করা এসব পোশাক। পাঞ্জাবি ও দিচ্ছে শার্ট, ডিজাইন খুব একটা চেঞ্জ হয়নি, আগের ধারাবাহিকতা বজায় আছে। তো কালারের প্রতি এখন বেশি করা হচ্ছে, মানে সামার জন্য হ্যাঁ কালারটা একটু লাইট কালারটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। মান আসলে আগে ছিল সেরকমই। শিশুদের জন্য রাখা হয়েছে রং বেরঙের ডিজাইনের পোশাক। ঝলমলে আকর্ষণীয় এসব পোশাকে সুতি কাপড়ের পাশাপাশি নেটের কাপড়কে বেছে নেওয়া হয়েছে বলে জানান বিক্রেতারা। শাহিনা সুমি, দেশ টিভি, ঢাকা। গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে চীনের রাজধানী বেইজিং সহ দেশটির উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মারা গেছে কমপক্ষে 20 জন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে শনিবার থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলো ডুবে যায়, বাড়ির ছাদ ধসে, বজ্রপাতে এবং পানিতে ডুবে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে এবং পানিতে ডুবে শুধু বেইজিংয়েই 10 জনের প্রাণহানি ঘটে। ভারী বর্ষণের কারণে শহরের প্রধান বিমানবন্দরের 5 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেখানে আটকা পড়েছে প্রায় 80,000 যাত্রী। প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে উত্তরের শানসি প্রদেশে মারা গেছে 4 জন এবং দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে মারা গেছে 6 জন। সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। সিরিয়ার সবচেয়ে বড় এ শহর দুটিতে বেশ কিছু এলাকা এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে। এসব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের হামলা পাল্টা হামলার ঘটনার মধ্যেই নতুন এ সংঘর্ষ হল। হামলার সময় সরকারি সেনারা ভারী অস্ত্রের পাশাপাশি ট্যাঙ্ক ও হাত বোমার ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে ট্যাঙ্ক ও ভারী অস্ত্রের অব্যাহত হামলায় এসব এলাকার বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়েছে। খেলার সংবাদ। আইসিসি টি20 র্যাঙ্কিং এ 6ষ্ঠ স্থানে ওঠার একদিন পরে 2 ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তান অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে 9 ম্যাচে 665 পয়েন্ট নিয়ে টাইগাররা এখন অবস্থান করছে 4 নম্বরে। এ পর্যন্ত 20টি টি20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে 6টিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে 4টি, বাকি দুটো জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে। র্যাঙ্কিংয়ে ঢুকতে হলে নির্ধারিত সময়ের মধ্যে খেলতে হয় 8টি ম্যাচ। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে 8ম ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করে টি20 র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে উঠে বাংলাদেশ। পরিসংখ্যান বলছিল তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই তারা উঠে যাবে 4র্থ স্থানে। হলো তাই। আইরিশদের হোয়াইট ওয়াশ করে টাইগাররা এখন র্যাঙ্কিংয়ের 4 নম্বরে। 1954 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট যথাক্রমে 1468 ও 1268। বাংলাদেশের পেছনে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ আশরাফ, রাজীব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এর সঙ্গে দেশ সংবাদ শেষ করব, তাই গ্রামীণফোন সংবাদ শিরোনামগুলো বলছি আরো একবার। দেশের পথে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুনের মরদেহ কাল সকালে ঢাকা পৌঁছবে। শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধার প্রস্তুতি, দাফনের স্থান নির্ধারণ হয়নি এখনো। সন্ত্রাস দমনে সরকারের সুনাম নস্যাৎ করতে গার্মেন্টস কর্মী আমিনুল হত্যার দায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপানোর চেষ্টা চলছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। পদ্মা সেতু নির্মাণে 4 বিকল্প নিয়ে এগুচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। লাভালিনের স্থানীয় 3টি এজেন্টের শীর্ষ কর্মকর্তাদের দুদকে জিজ্ঞাসাবাদ। এবং বিপুল ভোটে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন প্রণব মুখার্জি। শপথ 25 জুলাই।
দর্শক, এই ছিল এখনকার দেশ সংবাদ। আমাদের পরের বুলেটিন 9টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর দিনে রাতে সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন desh.tv/news। ধন্যবাদ।